2023 সালের এক গবেষণায় দেখা যায়, সার্ভেতে দেখা যায় যে বাংলাদেশের এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। গরিব দেশের এয়ারপোর্ট সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কেন? বাংলাদেশের যত সার্ভিস চার্জ আছে, এই সার্ভিস চার্জগুলো সবচেয়ে বেশি অন্যান্য আমাদের আশেপাশের দেশের তুলনায়। সিঙ্গাপুরের মতো এক্সপেন্সিভ দেশ, টোকিওর মতো এক্সপেন্সিভ এয়ারপোর্ট, অথবা আমেরিকার কোনো এয়ারপোর্ট, ইউরোপের কোনো এয়ারপোর্ট থেকেও বাংলাদেশের এয়ারপোর্টের সার্ভিস চার্জ বেশি। কেন এই সার্ভিস চার্জ বেশি সেটা তদন্ত করলে দেখা যাবে বাংলাদেশে এই সার্ভিসটা এয়ারপোর্টে দেওয়ার জন্য অথরাইজ করা হয়েছে বাংলাদেশ বিমানকে। বাংলাদেশ বিমান মনোপলি এই কাজটি করে এবং নিজেদের ইচ্ছা মতো সার্ভিস চার্জ করে বিভিন্ন এয়ারলাইনকে। কদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লি এয়ারপোর্ট বাংলাদেশের এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে আমি একটি আলোচনা করেছিলাম ফেসবুকে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আমি নাকি ভারতপন্থী। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের এক্সপোর্টরা বাংলাদেশের এয়ারপোর্ট রেখে দিল্লি বা কলকাতা এয়ারপোর্ট দিয়ে কেন এক্সপোর্ট করতে গেল? কারণ বাংলাদেশ থেকে এই ট্রাকে করে এই ম্যাটেরিয়ালগুলো দিল্লি পর্যন্ত নিয়ে তারপরে প্লেনে করে ইউরোপে পাঠানোর পরে যে খরচটা হয়, সেই খরচটা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ইউরোপে যাওয়ার খরচের থেকে অনেক বেশি। 1500 কিলোমিটার ট্রাকে জার্নি করার পরেও এই কন্টেইনারটি সস্তায় ইউরোপের বা অন্য কোনো দেশে এয়ারপোর্টে যেতে পারে। তাহলে এবার বুঝে দেখেন কত বেশি চার্জ করা হচ্ছে। এখন কেন বাংলাদেশ বিমানকে এই মনোপলি দেওয়া হলো? কেনই বা বাংলাদেশের এক্সপোর্টাররা বাধ্য হয়ে দিল্লির এয়ারপোর্টে গেল? এখন আবার দিল্লি অথরিটি আমাদের এক্সপোর্টটাকে নিষিদ্ধ করে দিল। আপনারা দেখছেন কিছুদিনের ভিতরে আমাদের টর্ন আপ নড়েছে। আমরা আমাদের অন্যান্য এয়ারপোর্টগুলোকে সচল করার চেষ্টা করেছি। এই গতকালই সিলেট এয়ারপোর্ট থেকে একটা কনসাইনমেন্ট স্পেনের উদ্দেশ্যে চলে গেল। চিটং এয়ারপোর্টকে অপারেশনাল করার চেষ্টা করা হচ্ছে যাতে সেখান থেকে এক্সপোর্ট করা যায়। একটা জিনিস হয়েছে যে আমাদের এয়ারপোর্টগুলোকে সচল করা যাচ্ছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে শুধু খরচ কমানো। খরচ কমানোর কিভাবে সম্ভব? আয়াটার হিসাব অনুযায়ী, আয়াটা বলেছে, ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাসোসিয়েশন বলেছে, আপনারা প্রতিযোগিতামূলক ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে এই কাজটি করতে দেন। বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য কোনটা ভালো হয়। তারা বলেছে যে বাংলাদেশের এয়ারপোর্টকে সার্ভিসটা প্রতিযোগিতামূলক যদি না করা যায়, কোনোদিনই এয়ারপোর্টের খরচ কমবে না। কোনো কোনো দেশে, যেমন ইউরোপে আইন আছে, কোনোভাবেই একটি প্রতিষ্ঠানকে এই সার্ভিস প্রোভাইড করে দেওয়া হবে না। বাংলাদেশের ব্যাপারে আইএফসির যে রিকমেন্ডেশন ছিল সেটা হচ্ছে যে অন্ততপক্ষে প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে একটি বিদেশি কোম্পানিকে দেওয়া হোক, সাথে সাথে সেম প্রাইসে যদি জাতীয় প্রতিষ্ঠানকে দিতে হয় তাহলে দ্বিতীয় একটি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানকে দেওয়া হোক, তবে সেম প্রাইস। এখন এটা আমরা করতে রাজি নই। আমরা মনে করি এটা আমাদের দেশপ্রেম। আসলে যে দেশপ্রেম নয়, এটার ভিতরে ইনএফিশিয়েন্সি এবং দুর্নীতি আছে, সেটা আমরা ঢেকে রাখার জন্য আমরা দেশপ্রেমের অভিনয় করি। এই এয়ারপোর্টটিকে যদি প্রতিযোগিতামূলকভাবে মিনিমাম 3টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়া হয়, সাথে একটি স্থানীয় প্রতিষ্ঠানকে দেওয়া হয়, 4টি প্রতিষ্ঠান যদি প্রতিযোগিতামূলকভাবে এখানে সার্ভিস দেয়, মনে করেন সৌদি এয়ারলাইন্স এখানে আসলো, তারা এই 4টি প্রতিষ্ঠানের যে কোনো একটি প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন করে সার্ভিস চার্জ ফিক্স করে তাদের সার্ভিসটা নেবে। এটা যদি না করা যায়, মনোপলি যদি বিমানকে দেওয়া হয়, বিমান মনোপলি করবে, তারা করাপশন করবে, ইনএফিশিয়েন্সির জন্য প্রাইস বেড়ে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনোদিনই বাংলাদেশের কোনো এয়ারপোর্ট কম্পিটিটিভ হবে না। বাংলাদেশের কম্পিটিশন আইন অনুযায়ী আমরা কোনোভাবেই একটি প্রতিষ্ঠানকে এই একটি কাজ করতে দেওয়ার কোনোই সুযোগ নাই। আমরা আমাদের নিজের দেশের আইনই নিজেরা বরখেলাপ করছি। তাহলে আমাদের যে দুর্বলতা, আমাদের যে শর্টকামিং, আমাদের যে নিজস্ব সমস্যা,
এই ইন্টারনাল সমস্যাটা সমাধান করলেই আমরা আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভ করতে পারবো, আমরা আমাদের সার্ভিসটাকে কম্পিটিটিভ করতে পারবো, বিদেশের বায়ারদের কাছে তাদের কনফিডেন্স আসবে। এর ভিতরে 20-25টা আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্গো এয়ারলাইন্সগুলো কার্গো ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে এই এক্সপেন্সিভ খরচের জন্য। বাংলাদেশে এখন গত মাস পর্যন্ত তথ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ কার্গো বিদেশে যায় তার মোর দেন 70% হচ্ছে প্যাসেঞ্জার প্লেনে যায়, বাকিটা পিওর কার্গো প্লেনে যায়। তার মানে আমরা যে এয়ারলাইন্সটি প্যাসেঞ্জার ক্যারি করার কথা সেই এয়ারলাইন্সে প্যাসেঞ্জারের সাথে কিছু কিছু কার্গো দিয়ে আমরা এক্সপোর্টটাকে বোঝামেল দিয়ে চালাচ্ছি। তাতে বাধ্য হয়ে এক্সপোর্টাররা ভারতের অন্যান্য এয়ারপোর্টে যেতে চলে গিয়েছিল তাদের সার্ভিসটা নেওয়ার জন্য। সুতরাং আমরা যদি আবার প্রত্যেকটা এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটগুলোকে বাংলাদেশের সার্ভিস ফিরিয়ে আনতে হয়, তাহলে তাদেরকে আমরা যে সার্ভিসটা দিই সেটা ইফিশিয়েন্ট হতে হবে, সে সার্ভিসটা প্রম্পট হতে হবে, কম্পিটিটিভ হতে হবে। তখনই মাত্র আমরা বিদেশি এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করতে পারবো তারা যেন তাদের কার্গো ফ্লাইট ঢাকা থেকে পৃথিবীর অন্যান্য ডেস্টিনেশনে চালু করে। সামগ্রিকভাবে এটা আমাদের একটা ইন্টারনাল প্রবলেম। আমরা যখন আলোচনা করি আমরা আমাদের নিজেদের দুর্বলতার কথা কখনো আলোচনা করি না। আমরা শুধু একটা ওভারভিউ করে একে ওকে দোষারোপ করি, একে ওকে দোষারোপ করে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করি, নিজের করাপশনকে ঢেকে রাখার চেষ্টা করি, নিজের ইনএফিসিয়েন্সিটাকে গোপন করার চেষ্টা করি। আসুন আমরা ট্রান্সপারেন্ট হই, ওপেন হই, কম্পিটিটিভ বিডের মাধ্যমে যারা সার্ভিস দিতে পারে এফিশিয়েন্টলি তাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেই। তারপরে আবার সেই এয়ারলাইন্সগুলো সেই 4-5টি কোম্পানির সাথে নেগোসিয়েশন করে সার্ভিস গ্রহণ করুক, যাতে আমাদের এয়ারপোর্ট কম্পিটিটিভ হয়, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভ হয়, আমাদের জাতীয় আয় বাড়ে, আমরা পৃথিবীর কাছে